পর্ব ১৭। খুব সকালে ঘুম ভাঙল পালকের। বাইরে থেকে আলো ঘরে এসে ঢুকতে শুরু করেছে। সারা গায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করল পালক। পাশ ফিরে দিগন্তের দিকে তাকালো সে। অর্ধনগ্ন অবস্থায় অঘরে ঘুমাচ্ছে দিগন্ত। নিজেকেও একই অবস্থায় আবিষ্কার করল পালক। মুহূর্তেই গত রাতের ঘটনা সব চোখের সামনে ভেসে উঠল। মন ভার হয়ে এলো পালকের। ও চায়নি বিয়ের আগে এমনটা হোক, কিন্তু দিগন্তকেও পুরো দোষ দেওয়া যায় না। দুদিন পর যাকে বিয়ে করতে চাচ্ছে তাকে স্বাভাবিকভাবেই কাছে পাওয়ার ইচ্ছে দিগন্তের হতে পারে। তার উপর গতকাল দিগন্ত স্বাভাবিক ছিল না, আর দিগন্তের পরশও একসময় ভালো লাগতে শুরু হয়েছিল পালকের। এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলল পালক। যা হয়ে গেছে তা নিয়ে এত জলঘোলা করে লাভ নেই। দিগন্তের মাথায় হাত দিয়ে দেখল জ্বর একদম নেমে গেছে। তারপর শরীরে চাদর জড়িয়ে বিছানা থেকে নেমে পড়ল। ফ্রেশ হয়ে বারান্দায় গেল পালক। তখনই দেখতে পেল এক অপূর্ব দৃশ্য। অসংখ্য সাদা সাদা মেঘ ওর কাছ দিয়ে উড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে দিগন্তকে ডাকলো পালক। এমনভাবে পালক ডেকেছে যে চোখ খুলে ৭-৫ ভাবার সময় পায়নি। বিছানার কম্বল গায়ে জড়িয়ে বারান্দায় আসলো। পালকের ঠান্ডা লাগছিল, তাই দিগন্তের কম্বল নিজের গায়েও কিছুটা জড়িয়ে বসলো মেঘ দেখতে। পালকের ঠান্ডা লাগছিল, তাই দিগন্তের কম্বল নিজের গায়েও কিছুটা জড়িয়ে বসে পড়ল মেঘ দেখতে। সাদা সাদা মেঘের ভেলা দ্রুত গতিতে ভেসে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে। পালক মেঘ ধরতে চেষ্টা করলো। মেঘগুলো তার হাত ভিজিয়ে দিয়ে পাশ কাটিয়ে দ্রুত চলে যাচ্ছে। গতরাতের ঘটনা ভুলে দুজনই হারিয়ে গেছে প্রকৃতির মাঝে। মেঘ দেখার পর্ব শেষ করেই গুজগাছ শুরু করে দিল ওরা। একটু পরেই কটেজ ছেড়ে দিতে হবে। তারপর ওরা সবাই গাড়িতে গিয়ে একত্রে হবে। গাড়ি নিয়ে যাবে ওদের কংলাক পাহাড়ে। সেই পাহাড় দেখে ওরা যাত্রা শুরু করবে বাড়ির উদ্দেশ্যে। কংলাং পাহাড়ে পৌঁছে নিজেকে খুব দুর্বল লাগলো পালকের। সকালের অপূর্ব দৃশ্য শরীর ও মনের অশান্তি একদম ভুলিয়ে দিয়েছিল, কিন্তু এখন যেন তা আবার একটু একটু করে উকি দিচ্ছে। সারা রাস্তা নানা নানি সহ বাকিরা অনেক গল্প করেছে। পালক সেখানে মনোযোগ দিতে পারেনি। দিগন্তর দিকে তাকালো পালক। ওকে একটু বিচলিত লাগছে না। কংলাক পাহাড় অনেকটা উঁচুতে অবস্থিত। ওখান থেকে আকাশকে বেশ কাছে মনে হয়। নিচে অসংখ্য ছোট বড় সবুজে ঘেরা পাহাড়। কঙ্কাল পাহাড়ে বেশিক্ষণ থাকতে পারে না ওরা। তাড়াতাড়ি ফিরে যেতে হবে, নয়তো আবার বাস পেতে সমস্যা হতে পারে। আবারও সেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলছে চাঁদের গাড়ি। মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই এসেছিল ওরা, কিন্তু মাঝে পুরো একটা দিন রাত কেটে গেছে। ঘটে গেছে অনেক কিছু, কিন্তু দিগন্ত বেশ স্বাভাবিকই আছে দেখে অবাক হলো পালক। খাগড়াছড়িতে পৌঁছে সবাইকে বিদায় জানিয়ে বাসের উদ্দেশ্যে রওনা দিল পালক ও দিগন্ত। বিদায়ের আগে নানি সবার ঠিকানা রেখেছেন। এই অল্প সময়ে কতকগুলো অপরিচিত মানুষ কিভাবে এত পরিচিত হয়ে উঠল বোঝাই গেল না। বাসে বসে দিগন্ত জিজ্ঞাসা করলো, পালক, কাল রাত কি হয়েছিল? আমি একটু বেশিই খেয়ে ফেলেছিলাম না? নিশ্চয়ই তোমাকে জ্বালিয়েছি। এর চেয়ে বেশি কিছু হয়েছে কি? দিগন্তের কথায় অবাক হয়ে ওর দিকে তাকালো পালক। এসব কি বলছে দিগন্ত? মানে, তোমার কিছুই মনে নেই কি ঘটেছিল কাল রাত? কিছুই যে মনে নেই তা না, কিন্তু সবটা মনে হয়েও যেন হচ্ছে না। সকাল থেকে মনে করারই চেষ্টা করে যাচ্ছি। যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিও প্লিজ। পালক কি বলবে খুঁজে পাচ্ছে না।
কিভাবে এরকম ঘটনা মানুষ ভুলে যেতে পারে? যাই হোক, এই নিয়ে এখন কথা না বলাই ভালো। পরে না হয় সময় বুঝে সবটা বলা যাবে দিগন্তকে। না না, কষ্ট কেন দিবে? সেরকম কিছু হয়নি। মাথায় চাপ সৃষ্টি করে আর মনে করার চেষ্টা করার মাথায় চাপ সৃষ্টি করে আর মনে করার চেষ্টা করো না এখন, কেমন? বলে পালক জানালার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। পালককে বাসায় পৌঁছে দিয়ে দিগন্ত নিজের বাসায় ফিরল। বাসার পরিবেশ আজ দিগন্তের কাছে অচেনা লাগছে। দিগন্তের কাছে বাসার পরিবেশ আজ দিগন্তের কাছে অচেনা লাগছে। দিগন্তের কাছে এত শান্ত পরিবেশ কখনো থাকে না বাসায়। আস্তে আস্তে মায়ের ঘরের দিকে এগোলো দিগন্ত। দেখলো ওর মা বিছানায় শুয়ে আছেন আর ওনার হাতে সেলাই গাঁথা। দিগন্তের বাবা ওর মায়ের পাশেই বসা ছিলেন। বাবা, কি হয়েছে মায়ের? দিগন্ত: কি আর হবে, দেখতেই তো পাচ্ছ। বেশ রাগী স্বরে কথাটা বললেন দিগন্তের বাবা। কি করে হলো তোমার জন্য? আমি কি করলাম? তুমি আমাদের কাছে সব কিছু লুকিয়েছ। কি লুকিয়েছি? ওই মেয়ের মা আত্মহত্যা করেছিলেন আর বাবা পাগল। এ কথা কেন তুমি বলনি? এতে সমস্যা কি বাবা? এতে সমস্যা কি বাবা? ওর তো কোনো দোষ নেই, সবই ভাগ্যের খেলা। এরকম তো সবাই ভাববে না? আমাদের সমাজে একটা সম্মান আছে দিগন্ত, তুমি কি সেটা নষ্ট করে দিতে চাও? সম্মানের প্রশ্ন আসছে কেন? তোমার মায়ের অবস্থা দেখেও তুমি বিচলিত নও? আজ বিকেলে বাড়ি বয়ে এসে লোক বলে গেল, অমন পরিবার থেকে বউ আনছো বাপু, একটু ভাবলেও না? আমরা তো কিছুই বুঝতে পারিনি, তারপর সবটা শুনলাম। আমরা তোমার পছন্দ অগ্রাহ্য করিনি দিগন্ত, কিন্তু তুমি আমাদেরকে লুকিয়েছ। এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। কিসের সিদ্ধান্ত? এই বিয়ে আমরা দিতে পারবো না। কি? এটা হতে পারে না বাবা। সব কিছু ঠিক করে এখন তোমরা এমন বলতে পারো না। আমি আগেই বলেছি সিদ্ধান্ত তোমার। তুমি ভেবে দেখো, তোমার আমাদেরকে প্রয়োজন নাকি ওই মেয়েকে? আমি ও বাসায় ফোন করে জানিয়ে দিয়েছি এই বিয়ে হবে না। কি? এরকম করার আগে তোমাদের আমার সাথে কথা বলা উচিত ছিল বাবা। তুমি যখন আমাদের জানানো উচিত মনে করনি, তাই আমরাও করতে পারলাম না। নিজের ঘরে যাও। এখানে বেশি কথা বলতে ডাক্তার নিষেধ করেছেন। পালক বাসায় ফিরে সব কিছু শুনে নির্বাক হয়ে বিছানার এক কোণে বসে আছে। এরকম জিনিস তার সামনে এসে পড়বে তা কল্পনাও করেনি সে। যে অতীত সে ভুলে অনেকটা সামনে এগিয়ে এসেছিল, আজ তাই আবার তার সামনে প্রাচীর হয়ে দাঁড়ালো। কিন্তু এতে ওর কি দোষ ছিল? এর জন্য কি ওর বিয়ে করার অধিকার নেই? নিজের কাছে এই প্রশ্ন করে কোনো উত্তরই খুঁজে পেল না পালক। দিগন্তের বাবা ওর মামাকে কথাগুলো না জানানোর জন্য অনেক অপমান করেছেন। মামিও আজ খুবই বিরক্ত পালকের উপর। কি হবে এখন কিছুই বুঝতে পারছে না পালক। হঠাৎই পাশে রাখা ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল দিগন্ত। কি হবে কিছুই বুঝতে পারছে না পালক। হঠাৎই পাশে রাখা ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল দিগন্ত ফোন করেছে। নিশ্চয়ই এতক্ষণে ওর বাসায় এরকম কিছু ঘটে গেছে। দিগন্ত এখন কি বলবে পালককে? ফোনটা তুলতেও ভয় পাচ্ছে পালকের। দিগন্ত এখন কি বলবে পালককে? ফোনটা তুলতেও ভয়